নমস্কার। আমরা ফিরে এসেছি নিশাচরি কথা নিয়ে। আজকে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিপিন বাবুর চশমা। গল্প পাঠে এবং রতন বাবুর ভূমিকায় সন্টু, বিপিন বাবু ও নকুলের চরিত্রে আমি নীল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে বিপিন বাবুর চশমা। পলাশপুর রেল স্টেশনে রাত্রি 2:10 একটা ট্রেন থামে। অত রাতে ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেট করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে এই ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যে স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পানবিড়িওয়ালাও ঘুমায়। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকলো। পাঞ্জাবি পাজামা পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটি গলা খাকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে বলল, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটির দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাক হলো। এত বড় ঘর, অনেকগুলো চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন? লোকটি বলল, রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজেদের কত ক্ষমতা! ইচ্ছে করলে মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি। কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়। অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তাও স্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধ তার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল। বিপিনবাবু বলল, হ্যাঁ, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা। রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে ঢুকিয়ে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ, বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো। মেরেছে ওর আর এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠ গড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ। তোমায় আমি ছাড়বো না। একদিন না একদিন ঠিক এসে তোমার গলা টিপে ধরবো।
আমার হাতেই তুমি মরবে। রতন জিজ্ঞাসা করলো, লোকটির কি সত্যিই ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়া পেয়ে যায়। নকুল ছাড়া পায়নি, আপিল করেছিল, সুবিধে হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি। তাও রতন বলল, তার মানে সে মারা গেছে? তবু কি করে? তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে। 2 বার আমার গলা টিপে ধরেছে। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প। আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। 3 বার সে আমায় আক্রমণ করেছে। অন্য লোক এসে পড়ায় বেঁচে গেছি। রাত্রিরে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কিছু নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আপন মনে বলল, চশমাটা কোথায় গেল? কোথায় রাখলাম চশমাটা? রতন বলল, ওই তো পাশের চেয়ারে রেখেছেন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিছু দেখতে পাই না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আর একজন লোক ঢুকলো। রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসল কি একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিসফিস করে বলল, সাবধান, এ হতে পারে। রতন জিজ্ঞাসা করলো, আপনার সেই নকুলের বয়স কত ছিল? বিপিনবাবু বলল, 42। রতন বলল, এ তো অনেক কম বয়স, 30-এর বেশি না। তাতে কি, নকুলের আত্মাও শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটার দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমাবার একটুও ইচ্ছে নেই। সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পা গিয়েই ঝপ করে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো। মির্গি রুগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখন একরকম শব্দ করে যেতে লাগলো। রতন বলল, চোখে মুখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে চোখ দুটো। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেবটা না? আজ তোকে শেষ করবই আমি। নকুল বিশ্বাস কথার খেলা করে না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্ত কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, ও ভাই বাঁচাও আমাকে, ও মেরে ফেলবে। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়? এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে। রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলো। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে। তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকের ওপর চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকুপাকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে। ভূতের সঙ্গে কি করে লড়াই করবে? সে কাতর গলায় বলল, আমায় মারছো কেন? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো, তোমায় কেন মারবো? সেবাটা পালালো কোথায়? লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপ, খুব জোর বেঁচে গেছি। এ কি সব ভুতুরে কাণ্ড! দারুণ তেষ্টা পেয়েছে রতনের। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে।
সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানিব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত কিচ্ছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে, আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানিব্যাগ। মানিব্যাগে বেশি টাকা ছিল না, কালো ব্যাগটায় ছিল 50,000 টাকা। শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে, বাবা সেই জন্যই টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাতে দিয়ে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবেন তাও কোনো রকম জেনেছে। এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে একটা খবর দিতে হবে, তাও কি লাভ আছে কিছু? রতনের মনটা খুব ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরী চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে, এই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর বেশি দেরি নেই, তাই স্টেশন জেগে উঠেছে। তখন দেখলো এক জায়গায় একটা ছোটোখাটো ভিড়, লোকেরা গোল করে দাঁড়িয়ে। মাঝখানে যেন কিছু একটা হয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। আবার চমকে উঠল, মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশে তার কালো চামড়ার ব্যাগটাও। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পুরো অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখ মুখে জল ছিটিয়ে দিচ্ছে। রতন বুঝলো চশমার ব্যাপারে লোকটা সত্যিই কথা বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকালো। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো? লোকটি হাউ মাউ করে কেঁদে উঠল। আমার নাম নকুল বিশ্বাস, আমাকে আর যাই শাস্তি দাও, ফাঁসি দিও না, ফাঁসি দিও না। শুনছিলেন বিপিন বাবুর চশমা, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল ও সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচুরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরি কথা।